লেত ভাই বিয়ে করবে আমায়, বউ হব আমি তমাল। সেহেলাদা রোদ্দুরের লাঙা বউ, 6 বছরের বাচ্চা মেয়ের মুখে। সেহেরাজের রোদ্দুরের বউ হওয়ার কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেল রোদ্দুর। তার চওড়া পিঠটা মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো একজোড়া ডাগর ডাগর চোখ মেলে পরম প্রত্যাশা তার দিকে তাকিয়ে আছে অথই। তার ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত নিষ্পাপ মায়াবী হাসি। রোদ্দুর আর নিজের ভেতরে হাসিটুকুকে চেপে রাখতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে এসে নিচু হয়ে এক ঝটকায় অথইকে নিজের কোলে তুলে নিল। ছোট মেয়েটির পরনে লাল টুকটুকে শাড়ির বাকি অংশটুকু মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। সেই সময় রোদ্দুর অথইকে কোলে নিতে সেই আঁচল তার হাতে লেপ্টে গেল। অথই রোদ্দুরের কোলে উঠতে মুহূর্তে তার গলা জড়িয়ে ধরল। রোদ্দুর পরম আদরে মেয়েটার তুলতুলে মিষ্টি রাঙা দুগালে দুটো চুমু খেলো। তারপর মেয়েটির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, বহুবি আমার। অথই একদম পাকা বুড়ির মতো জোর দিয়ে মাথা নাড়ল, গাল দুটো লজ্জা আরো লাল করে আবার উত্তর দিল, আমি তমাল বউ হব। আমার লোদ বাইয়ের বউ। কথাটা শুনে এবার আর মৃত হাসিতে কাজ হলো না। রোদ্দুর শব্দ করে হো হো করে হেসে উঠল। রুমের নিস্তব্ধতা ভেঙে সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। এইটুকু একটা বাচ্চা মেয়ে যে এখনো ঠিকঠাক করে দুনিয়া চাই দেখলো না, সে কিনা তার বউ হওয়ার জন্য পাগল। সবচেয়ে মজার ব্যাপার হলো মেয়েটা তার নামটাই ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। রোদ্দুর হয়ে যায় লোদ, আর সেহরাজ হয়ে যায় সেহলাজ। রোদ্দুর ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ফুটিয়ে অতইকে একটু খেপানোর জন্য বলল, তোকে বউ বানিয়ে আমার কি লাভ? তাছাড়া তুই তো আমার নামটাই ঠিকঠাকভাবে বলতে পারিস না। এমন তোতলা মেয়েকে যদি আমি বউ বানাই, তাহলে লোকে কি বলবে শুনি? সবাই বলবে সেহরাজ রোদ্দুরের ওয়াইফই তোতলা। ইস, ভাবতেও কি বাজে শোনাচ্ছে। কথাটা শোনা মাত্রই অথয়ের চঞ্চল মুখটা মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। ঠোঁট দুটো উল্টে অভিমানী চোখে সে রোদ্দুরের দিকে তাকালো। মুহূর্তে তার মুড একদম অফ। অথয়ের এই চটজলদি অভিমান দেখে রোদ্দুরের বুকে যেন এক পশলা ভালো লাগা বয়ে গেল। সে আর দেরি না করে নিজের নাকের ডগা অথয়ের ছোট নাকের ডগা ঘেঁষে দিল। রোদ্দুর নাকের স্পর্শ অথয়ের সুড়সুড়ি লাগলো, আর মুহূর্তে অভিমানের মেঘ কেটে গিয়ে সে খিলখিল করে হেসে উঠল। কিন্তু সে হাসি রেশে কাটতে না কাটতেই আবার কপালে শুকনো বাজ ফেলে আদো আদো কণ্ঠে যেতে ধরে প্রতিধ্বনিত করলো, লোদ ভাই বলো না বিয়ে করবে আমায়, তোমার বউ বানাবে? অতএর চোখের সেই নিষ্পাপ আকুতি আর ভালোবাসার তীব্র দাবি দেখে রোদ্দুরের ভেতরে সমস্ত চপলতা কর্পূরের মতো উড়ে গেল। তার চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত গভীর আর আশ্রত মায়া। সে অতইকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ও চোখের দিকে তাকিয়ে প্রতিটি শব্দে এক পৃথিবী সমান প্রতিশ্রুতি মিশিয়ে ধীর ধীর ভাবে বলল, তোকে বউ বানাবো আমার, সেহরাজ রোদ্দুরের রাঙা বউ। এই বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটার একমাত্র মালিকানা শুধু তুই। এই রাজ্যহীন রাজার পুরো রাজত্ব জুড়ে শুধুই তোর রাজত্ব চলবে। রোদ্দুরের কথাগুলোর গভীরতা বোঝার বয়স হয়তো অথয়ের এখনো হয়নি, কিন্তু তার চওড়া বুকে মাথা রাখতেই অথই এক পরম শান্তি খুঁজে পেল। সে পরম নির্ভরতায় রোদ্দুরের বুকে মুখ লুকালো, আর রোদ্দুর বহুদূরের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনে চলল তার এই ছোট্ট রানীর চোখে চোখ রেখে। কেটে গিয়েছে দীর্ঘ 13টি বছর। সেহরাজ রোদ্দুরের সেই ছোট তোতলা মেয়েটি আজ 18 পেরিয়ে 19-এর দোরগোড়ায় পা রেখেছে। সেই অবুঝ বোকা মেয়েটার মাঝে এখন আমূল পরিবর্তন। সে এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। অন্যদিকে রোদ্দুর একই বিদ্যালয়ের পিএইচডি রিসার্চার হিসেবে প্রথম বর্ষে অধ্যয়নরত। আজ অথয়ের বিদ্যালয় জীবনের প্রথম দিন। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসছে অথই। পরনে শালীন মার্জিত পোশাক, মুখে হালকা সাজের ছোঁয়া। নিচে দাঁড়িয়ে থাকা রোদ্দুর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। একসময় ওড়না পেঁচিয়ে শাড়ি বানিয়ে ঘুরে বেড়ানো সেই বাচ্চা মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। এখন সে ভালোবাসার গভীরতা বোঝে, রোদ্দুরের চোখের ভাষা বোঝে। অথই ধীরে ধীরে রোদ্দুরের একদম সামনে এসে দাঁড়ালো।
ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে দুষ্টুমি ভরা গলায় প্রশ্ন ছুড়ে দিল, রোদ ভাই, অমন করে তাকিয়ে আছো কেন? বিয়ে করবে আমায়? কথাটা শেষ হতে না হতেই আচমকা অথইয়ের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছাকাছি টেনে নিল রোদ্দুর। মুহূর্তের আচমকীয়তায় অথইয়ের বুকটা ছ্যাঁতো করে উঠল। সে হালকা কেঁপে উঠে একটু ভীতু চোখে রোদ্দুরের দিকে তাকালো। অথইয়ের এই ভীতু চাহনি দেখে রোদ্দুরের ঠোঁটে খেলে গেল এক প্রহত বাঁকা হাসি। তাকে ভালোবাসে, তারও বউ হওয়ার জন্য পাগল, অথচ সামান্য একটু স্পর্শে কেমন কেঁপে উঠে। রোদ্দুর খানিকটা ঝুঁকে অথইয়ের কানের কাছে মুখ নিয়ে আসলো। তার তপ্ত নিঃশ্বাস অথইয়ের গালে লাগতেই মেয়েটির শিহরণ আরও বেড়ে গেল। তীব্র বেগে ফিসফিসিয়ে আওড়ালো রোদ্দুর, পুতুল তুই এত কিউট কেন বলতো? জানিস তো এই বেকার ছেলেটা তোর প্রতি ভীষণ আসক্ত। বারবার যে বিয়ের কথা বলিস, বিয়ের পর কি হবে জানিস? অথই এবার নিজের লজ্জাটা কাটিয়ে উঠে ঠোঁট চেপে হাসলো। রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে সোজা উত্তর দিল, কি আর হবে, বিয়ের পর সবার বেবি হয়, সেই হিসেবে আমাদেরও হবে। রোদ্দুর মেয়েটির এই দৃশ্যটা দেখে চমকে গেল। চোখ দুটি বড় বড় করে বলল, ভারী দুষ্টু হয়েছিস তো, তোকে তো এবার। রোদ্দুরের কথা আর শেষ হলো না। সিঁড়িতে কারো ভারী পায়ের শব্দ পেতে বিদ্যুৎ বেগে দুজনে আলাদা হয়ে গেল। অথই নিমিষে স্বাভাবিক ভঙ্গিতে নিজের কাঁধের ব্যাগটা ঠিক করে কিছুটা দ্রুত বজায় রেখে দাঁড়ালো। ঠিক তখনই ডাইনিং রুমে হাজির হলো মিতা। সে রোদ্দুরের বড় চাচার ছেলে আহনাফ রহমানের ওয়াইফ। মিতা ধীরে পায়ে অথইয়ের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পরিবারের অন্য সব সদস্য ডাইনিং রুমে এসে উপস্থিত হতে শুরু করেছে। মিতা সবার সামনে অথইকে অন্তত ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, কিরে অথই, এমন সংসেজে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই ভার্সিটি। তা ভার্সিটিতে কি পড়াশোনা করতে যাচ্ছিস নাকি ছেলেদের সাথে টাইম পাস করতে? মিতার এমন কটু প্রশ্নে রোদ্দুরের মেজাজ মুহূর্তে চটে গেল। তার এই মিতা ভাবি শুরু থেকে অতকে দু চোখে সহ্য করতে পারে না। কথায় কথায় খোঁচা দেওয়া আর অপমান করা যেন তার নিত্যদিনের অভ্যাস। অতই অবশ্য এসবে তেমন একটা কান দিল না। এসব কটু কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। মায়ের মৃত্যুর পর তার বাবা যখন লন্ডনে পাড়ি জমান, তখন তাকে তার মামার কাছে অর্থাৎ এই বাড়িতে রেখে যান। অবশ্য বাড়ির বাকি সব সদস্য অতইকে ভালোবেসে আগলে রাখে। শুধু এই দু তিনজন বাদে। মিতা ভাবির বিষাক্ত কথা তোর শেষ হতে না হতে রুম কাঁপিয়ে গর্জে উঠল রোদ্দুরের গম্ভীর ও কঠোর কণ্ঠ। পুতুল না হয় সংসেজে ছেলেদের সাথে টাইম পাস করতে যাচ্ছে ভার্সিটিতে, কিন্তু ভাবি আপনি কি কারণে এই সকাল সকাল সংসেজে বসে আছেন? নিচু ডেট করতে যাবেন না? শাট আপ রোদ্দুর, তোমার সাহস হয় কিভাবে আমাকে অপমান করার? তুমি জানো আমি কে? আমার ড্যাড হলেন এমপি, আর তুমি তার মেয়েকে অপমান করছো। এর পরিণাম কি হতে পারে বুঝতে পারছো? মিতার গলার রগ ফুলে উঠল। রাগে ক্ষোভে সে থরথর করে কাঁপছিল। কিন্তু রোদ্দুরের মুখে কোনো ভয়ের ছাপ দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্বৈত হাসি। সে আকচিলতে বাঁকা হেসে ঠান্ডা মাথায় জবাব দিল, আপনার ড্যাডকে বলবেন সে যেন আমার বালটা ছিঁড়ে দেখায়। এক মুহূর্ত না দাঁড়িয়ে অতর হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরে বাসা থেকে অনন করে বেরিয়ে গেল রোদ্দুর। মিতা পেছনে দাঁড়িয়ে বিষাক্ত ও কুটিল দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য সেসবের দিকে নজর দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করল না রোদ্দুর। বাসার সামনে রাখা ছিল রোদ্দুরের প্রিয় বাইকটি। বাইকটা পার্কিং থেকে বের করে রাস্তার পাশে এনে নিজে উঠে বসলো সে। হাত বাড়িয়ে পেছনে দাঁড়িয়ে থাকা অতর উদ্দেশ্যে হেসে বলল, এই যে ম্যাডাম আসুন, আপনার জন্য যুদ্ধ জয় করতে গিয়ে দুটো মিষ্টি তো পেলামই না, উল্টো ভার্সিটি পৌঁছাতে লেট হয়ে যাচ্ছে। রোদ্দুরের কথার অর্থ বুঝতে পেরে অথইয়ের ঠোঁটে মিষ্টি একা চিলতে হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে ধীরে পায়ে এগাতে যাবে, অমনি কোথা থেকে এক ঝড়ের মতো এসে তুলি রোদ্দুরের বাইকের পেছনে উঠে বসলো। আচমকি এমন ঘটনায় অতই কিছুটা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে রোদ্দুরের চোখ দুটি রাগে লাল হয়ে উঠল। শেষ চোখ রাঙিয়ে পিছন ফিরে বিকট ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, তুই কেন আমার পেছনে বসলি? তোকে বলেছি আমার বাইকে আসতে, নাম আমার বাইক থেকে, ইডিয়েট একটা। তবুও নির্লজ্জের মতো বসে আছে।
তুলি একদম ফ্যালফ্যাল করে রোদ্দুরের দিকে তাকিয়ে রইল। সামান্য একটু বাইকের পেছনে বসেছে বলে এমন অপমান। প্রতিদিন তো অতইকে নিয়ে যায়। আজ একটা দিন তাকে বাইকে একটু বসিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আজ পর্যন্ত কখনো রোদ্দুর তাকে তার বাইকে বসতে দেয়নি। সত্যি বলতে অতই ছাড়া অন্য কোনো মেয়ের এই বাইকের পেছনে বসার অধিকার ছিল না। এটার কারণ তুলি খুব ভালো করেই জানে। তবুও তার অবাধ্য মন মানতে চায় না। রোদ্দুরকে সে ব্যাকুল হয়ে ভালোবাসে, কিন্তু সেই মানুষটার ধরণীতে শুধু অতই নাম প্রবাহমান। তুলি যেদিন নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিল, সেদিন থেকে রোদ্দুর বদলে গেছে। সে এখন তুলির সাথে অসম্ভব রকমের দৃঢ় আচরণ করে। এটা তুলির বুকে তীব্র কষ্ট আর যন্ত্রণা দেয় ঠিকই, কিন্তু রোদ্দুরকে ছাড়া সে নিজের জীবনের অস্তিত্বই কল্পনা করতে পারে না। তাই তো চরম অপমানের পর বারবার বেহায়ার মতো ছুটে আসে। রোদ্দুর আবারও গর্জে উঠতে ভয়ে কাঁপতে কাঁপতে বাইক থেকে নেমে দাঁড়ালো তুলি। ইডিয়েট, তোকে বলিনি আমার কিংবা আমার বাইকের আশেপাশে কখনো ঘেসবি না? আমার পারমিশন ছাড়া বাইকে বসলি কোন সাহসে? দিন দিন তোর নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। রোদ্দুরের কণ্ঠে জ্বর ছিল চরম ঘৃণা। তুলি চোখে পানি চেপে তোতলাতে তোতলাতে বলল, সরি রোদ্দুর ভাইয়া, আমি বুঝতে পারিনি একটা দিন তোমাদের সাথে একটু যেতে চাইলে আমাকে এতগুলো কথা হজম করতে হবে। আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। নেক্সট টাইম থেকে আর এমনটা হবে না। জাস্ট শাট আপ। মুখে মুখে তর্ক করা শিখেছিস? নেক্সট টাইম কেন? কোনো জন্ম যেন এই ভুল আর না হয়, নয়তো একটা দাঁতও মুখে অবশিষ্ট থাকবে না। চাবুকের মতো ধেয়ে এলো রোদ্দুরের কথাগুলো। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অতই আর সহ্য করতে পারল না। সে থমথমে গলায় বলে উঠল, রোদ ভাই, তুমি আপুর সাথে এত বাজে বিহেভিয়ার করছো কেন? বাইকে তো তিনজন অনায়াসে বসা যায়, তবে সে আমাদের সাথে গেলে তোমার কি প্রবলেম? তুলি আপু, এসো, তুমি আমাদের সাথে চলো। অতএর কথা শুনে রোদ্দুর আগুনের মতো চোখ নিয়ে তার দিকে তাকালো। তুই চুপ করবি বিচ্ছু? নিজে পায় না ভাত, আবার আরেকজনকে এনে খাওয়াতে চায়। চুপচাপ বাইকে উঠে বস, নয়তো তোকেও রাস্তায় ফেলে একা চলে যাব। রোদ্দুরে ধমক খেয়ে অতই শুকনো গিলল। রোদ্দুরে রাগ যে মাথা ছাড়িয়ে যাচ্ছে তা সে বোঝে, তাই আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাইকে উঠে বসলো সে। তুলি তাদের সামনে একদম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। অথই লক্ষ্য করলো তুলির চোখের কোণে এক ফোঁটা নোনা জল জমা হয়েছে, কিন্তু রোদ্দুরের রাগের সামনে আর কিছু বলার সাহস তার হলো না। রোদ্দুর বাইকের মিরে দিয়ে অথইকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, কোমরটা কি জড়িয়ে ধরবি নাকি মাঝে রাস্তায় ফেলে রেখে যাব? অথই আর দেরি না করে সাথে সাথে দু হাতে রোদ্দুরের কোমর শক্ত করে জড়িয়ে ধরলো। পরক্ষণে বিকট শব্দে বাইক স্টার্ট দিল রোদ্দুর। হাওয়ার ডানা মেলে বাইক এগিয়ে চলল ভার্সিটির পথে। অতই পরম আবেশে রোদ্দুরে চড়া পিঠে নিজের মাথাটা সমর্পণ করলো। বাতাস কাটিয়ে যাওয়ার মাঝে কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল অথই, রোদ ভাই, তুমি সবসময় তুলি আপুকে এমনভাবে বকো কেন? তুমি বোঝো না তোমার এই আচরণে আপু কতটা হার্ট হয়? রোদ্দুর এক গভীর দীর্ঘশ্বাস ফেললো। বাইকের গতি বাড়িয়ে দিল কিছুটা। অতইকে সে কিভাবে বোঝাবে? ওই মেয়েটার সাথে প্রতিদিন এভাবে নির্মল না হলে ওই মনের গহীনে রোদ্দুরকে পাওয়ার আশাটা কোনোদিন মরবে না। ওর মনে ভালোবাসার বিষবৃক্ষ আরও ডালপালা মেলবে। আর রোদ্দুর তা কোনোদিন হতে দিতে পারে না, কারণ তার এই বুকে শুধুই অথইয়ের অধিকার। সে শুধু অতইকে চায়, শুধু অতইকে। মাইর খাওয়ার ইচ্ছে জেগেছে তোর? তোর রোদ ভাই কিন্তু অতটা ভালো না যতটা ভালো ভাবিস। চুপচাপ আমাকে ফিল কর। এর থেকে বেশি কিছু ভাবতে গেলে হিতে বিপরীত হবে। গট ইট? রোদ্দুরের হুংকার আর ধমক শুনে অথই আর কথা বাড়ালো না। রোদ্দুর রাগলে কি করতে পারে তা তার জানা আছে। সে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো রোদ্দুরে চড়া পিঠে পরম আবেশে মুখ লুকালো আর শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। আর এদিকে তুলি এখনো সেই একই জায়গায় নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মনটা এখন মেঘলা আকাশের মতো ভারী আর বিষণ্ণ। মুখের করুণ ছাপটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এক সময় রোদ্দুরের বলা সামান্য একটা কড়া বাক্য যে সহ্য করতে পারত না, আজ প্রতিটা ক্ষণে ক্ষণে সেই মানুষটার হাত থেকে তাকে চরম অবহেলা আর ঘৃণা সহ্য করতে হচ্ছে। তুলি যদি আগে থেকে জানতো যে কাউকে এত গভীরভাবে ভালোবাসার শেষ পরিণতি কেবলই যন্ত্রণা আর বুক ভাঙা কষ্ট, তবে কোনোদিন সে রোদ্দুরকে নিজের করে চাইতে যেত না।
একরাশ শূন্যতা বুকে নিয়ে সে ধীর পায়ে ফুটপাত ধরে এগোতে লাগলো। কিছুটা দূরে হেঁটে আসার পরই আচমকা এক পরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে এলো। তুলা! ডাক্তার শোনা মাত্রই তুলি বিরক্তিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। দেখলো রাস্তার পাশে একটা বাইকে কনুই দিয়ে ভর দিয়ে একগাল হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তৌসিফ এবং তার পাশে একটি ছেলে, সম্ভবত ফ্রেন্ড হবে। তৌসিফকে দেখা মাত্রই তুলির পুরো মেজাজ বিষিয়ে গেল। এই লোকটাকে সে একদম চোখের দেখা দেখতে পারে না, কারণ সারা দুনিয়া তাকে তুলি বলে ডাকলেও এই একটা মানুষ তাকে চিরকাল তুলা বলে ডেকে খেপায়। হাজার বারণ করা সত্ত্বেও তৌসিফ নিজের স্বভাব বদলায়নি। তুলি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে চাইল। তা দেখে তৌফ আর বাইকে বসে না থেকে চটপট নেমে ওরা পাশে এসে দাঁড়ালো। তুলির পাশাপাশি হাঁটতে হাঁটতে উষুপূর্ণ গলায় বলল, তুলা, মুখ বাঁকালে কেন? তাকাও তাকাও আমার দিকে। ইস, রাগলে যে কি কিউট লাগে আমার তুলা। সরি, বাঘিনী তুলাকে দেখতে। তুলি আর নিজেকে ধরে রাখতে পারল না। ভীষণ বিরক্ত হয়ে রেগে চিৎকার করে উঠল, দেখুন আপনি, এক্সকিউজ মি, তুমি কি আমাকে কোনো অশ্লীল ছেলে ভেবেছ নাকি? বিয়ের আগে এসব দেখাদেখির মাঝে কিন্তু আমি একদম নেই। যদি দেখাতে ইচ্ছে হয় তাহলে।